আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি কথা নাহিয়ান। এই অনুষ্ঠানে মূলত আমরা সমসাময়িক রাজনৈতিক এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সামনে আমাদের নির্বাচন, 12ই ফেব্রুয়ারি। আজ নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষ হলো, কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা। রয়েছে এ নিয়ে আরও নানান ধরনের আলোচনা। আমরা সেই আলোচনায় আজ আগাবো। যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলের সাথেই থাকবেন। আজ আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য হিসেবে কর্মরত আছেন। আমাদের সাথে আরও একজন আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, বরাবরই আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করে থাকি এবং এই মুহূর্তে আসলে সবখানে সব কিছুতে সব আলোচনার কেন্দ্রই আসলে নির্বাচনকে ঘিরে। বাংলাদেশের জনগণ আসলে প্রায় অনেক বছর পরই একটি আদর্শ নির্বাচন যদি বলি, সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন যাকে বলা হচ্ছে, সেটির সম্মুখীন হতে যাচ্ছে। আজ প্রতীক বরাদ্দ শেষ হলো, কাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবে প্রত্যেক প্রার্থী যারা আছেন তাদের আসন অনুযায়ী। কিন্তু কি মনে হয়, আমি যদি প্রথমেই আমাদের মিস হুমায়রা নূরের কাছে আসি, নির্বাচনী আমেজ কি আপনি দেখতে পাচ্ছেন যেমনটি আসলে আমরা জানি বিগত সময় দেখেছি? আপনার কি মনে হয় যে আগের মতো সেই আমেজটা আপনি ফিল করতে পারেন? ধন্যবাদ কথা আপনাকে। আজকে যারা আমাদের দেখছেন এবং আমার সহ-আলোচক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এইবারের নির্বাচনটা প্রচণ্ড একটা উৎসব মুখর নির্বাচন হবার কথা এবং সবাই খুবই এক্সাইটেড, বিকজ লাস্ট 3টা ইলেকশনে তো আমরা আসলে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সেই সুযোগটাই পাই নাই। আমরা দেখেছি খুব ভালো ভালো বিট দিয়ে জোরে জোরে গান বাজিয়েছে মানুষ নির্বাচনের আগে, পোস্টার ব্যানারে সারা ঢাকা ছেয়ে গিয়েছে, কিন্তু প্রার্থীরা কিন্তু ওই একটা দলের প্রার্থী ছিল এবং আরেকটা দলের আমিডামি প্রার্থী। ধরেন এই ধরনের একটা স্টেজ নির্বাচন যেগুলো হলো, সেইটার কারণে বাংলাদেশের মানুষ অনেকেই কিন্তু আমরা এখন পর্যন্ত ভোটই দিতে পারি নাই, তাই না? তো এই প্রথমবারের মতো হয়তো অনেকে ভোটটা দেওয়ার আশা করছেন, সুযোগের অপেক্ষা করছেন। নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট চেষ্টা করছে। অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনটা অনেক বেশি ডিফারেন্ট এবং মানুষ অনেক বেশি, প্রার্থীরা বলেন, নির্বাচনী দলগুলো বলেন, তারা প্রত্যেকেই আসলে অনেক বেশি প্রয়োজনীয় যেই আয়োজন সেই কাজে ব্যস্ত। ধরেন আজকে মাত্র প্রতীক বরাদ্দ হলো, স্বতন্ত্র প্রার্থীদেরও অনেকের প্রতীক আজকে বরাদ্দ হলো। যেমন আমাদের সাথে আমাদের সহকর্মী ছিলেন তাসনিম জারা, তিনি আজকে প্রতীক বরাদ্দ পেলেন, দেখলাম ভালো লেগেছে যে এই যে আয়োজনটা, যারা আজকে প্রতীক বরাদ্দ পেলেন তারা নিশ্চয়ই এখন ক্যাম্পেইনিংয়ের জন্য মানে লিফলেট বানানো, তাদের যা যা প্রয়োজনীয় ক্যাম্পেইনিংয়ের আরপিও অনুযায়ী এবং নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী যতটুকু অ্যালাউড ওইটুকুর মধ্যে তাদের ক্যাম্পেইনিংয়ের জন্য যা যা লজিস্টিক্স প্রয়োজন, এই যে আজকের মধ্যে তারা সেটা বানানোর জন্য তোড়জোড় কিন্তু শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা যেটা উৎসব হবে বলে ভেবেছিলাম এই আয়োজনের মধ্যে, সেই উৎসবে আমাদের কিছুটা ভাটা তো আমার মনে হয় পড়েই গিয়েছে। এবং সারা বছর একটা সংশয়ও ছিল না যে পড়েছে বলে মনে হয় উৎসবে, ধরেন সারা বছর একটা সংশয় ছিল না যে নির্বাচন কি আদৌ হবে। সেই প্রশ্নের উত্তরণ আমি মনে করি হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন এবং সরকার সর্বাত্মকভাবে নির্বাচন আয়োজন, এবং এটা শুধু পার্লামেন্টারি ইলেকশন না, এটা কিন্তু গণভোটও হতে যাচ্ছে। তো সরকারের পক্ষ থেকে এবং সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু গণভোটের প্রচারণাও চলছে। এরই পাশাপাশি কিছু কিছু জায়গায় পরিবর্তন এসেছে নির্বাচনী আচরণবিধি এবং আরপিওতে। যেমন আগে যেমন জোটগুলো জোটের প্রতীকে ভোটটা দিতে পারত, এখন কিন্তু প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল নিজ নিজ প্রতীকে ভোট দিবে। এখন এই জোট গঠন করার ক্ষেত্রে আমরা নানান নাটকীয়তা দেখলাম, কিভাবে
কিছু কিছু রাজনৈতিক দল একেবারে নিজেদেরকে বিলুপ্ত করে দিয়ে একটা বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। কেন? কারণ ওই যে প্রতীক আলাদা আলাদাভাবে ভোট করতে হবে, এবং বাংলাদেশের মানুষের এখনো সেই পারসেপশনটা কি চেঞ্জ হয়েছে কিনা যে একটা প্রতীক বা প্রতীক না দেখে শুধু মানুষ ভালো না খারাপ সেই বিবেচনা করে ভোট দিবে সেইটা। কিন্তু আমি এই মুহূর্তে মনে করি এই যে ভোটের আয়োজন, ক্যাম্পেইন তো সবাই করবে না, সবার সাথে মানুষ দেখা করবে, কথা বলবে, বুঝতে পারবে। আমি করজোরে মানুষের কাছে একটাই অনুরোধ করব, সেইটা হচ্ছে আপনারা মানুষকে দেখবেন যে কারা অ্যাকচুয়ালি আপনাদের অধিকারের পক্ষে কথা বলে, আপনাদের অধিকার আদায়ের কথা বলে, এবং কারা সেটা ইমপ্লিমেন্ট করতে চায়, কারা আপনাদের অধিকার নষ্ট করতে চায় না। আজকে সকাল থেকে একটা মামলায় অংশগ্রহণ করলাম। কুমিল্লা একটা আসনে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি, উনার হলফনামায় যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত ছিল যে উনার কোনো লোন আছে কি না কোনো ব্যাংকের সাথে, এবং উনি ঋণ খেলাপি কি না, উনি হলফনামায় উনার যে লোন আছে সেই বিষয়টা উনি সম্পূর্ণভাবে গোপন করেছেন। এবং তাকে তো দেয়া রিট খারিজও করেছে মনে হয়। এটাই ধরেন আজকে একটা দীর্ঘ সময় শুনানির পর উনার রিটটা খারিজ হয়েছে, উনারা আবার সেটা নিয়ে আপিলের ডিভিশনে গিয়েছেন। তার মানে এই প্রক্রিয়াটা কিন্তু চলছে। কিন্তু আমার দুঃখের জায়গাটা কি জানেন, ধরেন এই যে উনি যাদের, এমনও তো অনেকে আছে যে 1700 কোটি টাকা ঋণ নিয়েছে কিন্তু তাদেরকে নির্বাচন মনোনয়নের কমিশন বৈধতা পেয়েছে। এমনও আছে। এই জায়গাটাই বলতে নিচ্ছিলাম যে ধরেন নির্বাচন কমিশনের আচরণ সব দলের প্রতি তো সমান হওয়া উচিত না। কিন্তু আপনার কি মনে হচ্ছে সব দলের প্রতি সমান না? না, সেটা দ্বৈত তাহলে কি নাগরিকত্বের আমার যে বিষয় হোক প্রশ্নটা আর ছিল ঋণ যে খেলাপের বিষয় হোক। আমেজ দেখেন কিনা, তাহলে কি বলতে চান যে এখানে নির্বাচন কমিশনের এই যে একটা আমেজের জায়গায় কিছু কিছু জায়গায় শোকেও পরিণত হয়েছে। আচ্ছা, আমি যদি একই প্রশ্ন আপু এই আপনার কাছে আমি দ্বিচারিতার আবার কারণে। আসবো, আমি যদি একই প্রশ্ন স্যারের কাছে আসি, ডক্টর আক্তার হোসেন খান, আপনি কিভাবে দেখছেন এই নির্বাচনের ডামাডোল যেভাবে বাজার কথা সেভাবে কি বাজছে? আমেজ কি এমন আছে, বা কোনো জায়গায় কি আপনি কোনো শূন্যতা অনুভব করেন? ধন্যবাদ নাহিয়ান এবং আমার সহ আলোচক অ্যাডভোকেট হুমায়রা এবং যারা শুনছেন আজকে এনটিভির দর্শক শ্রোতারা, আসসালামু আলাইকুম। আমাদের সহ আলোচক যিনি বললেন, যিনি কথাগুলো শুনছিলাম, উনি একটা প্রেক্ষাপট থেকে বলছেন, কারণ উনি একটি দলকে ওন করেন, সেই দলের পক্ষহিত কথা বলবেন। আমার তো সেই সুযোগটুকু নেই। এখানে যদি যারা যারা নির্বাচন করছেন, এনসিপি তো নির্বাচনে আছে, নির্বাচনের মাঠে আছে, অন্য কোনো দল যারা নির্বাচন আছে তারা যদি পাশে থাকতেন হয়তো কনভারসেশনটা আরও বেশি জমতো। আমি এক সাধারণ দৃষ্টিকোণ থেকে যেটা বলতে চাই সেটি হচ্ছে, আপনি নির্বাচনের আমেজের কথা বলেছেন, না যেরকম আশা করেছিলাম সেরকম আমেজ নেই। কারণটা অ্যাডভোকেট হুমায়রা যেভাবে দেখছেন আমি কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। আমরা তো আসলে ভুলে গিয়েছি নির্বাচন যে একটা উৎসব এদেশে ছিল, সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন। একটা স্কুলের যখন নির্বাচন হয়, পোস্টার ফেস্টুনে কিন্তু আশপাশ এলাকা ভরে যায়, এবং আমরা বাই নেচার আমরা নির্বাচনটা পছন্দ করি, এবং সারা জীবন সেটাই হয়ে এসছে। কিন্তু গত 3টি নির্বাচন যেভাবে হয়েছে, অনেকে তো এটা প্রথমবারের মতো ভোট দিচ্ছে। আমি জানি না অ্যাডভোকেট হুমায়ের আগে ভোটার ছিলেন কিনা বা ভোট দিতে পেরেছেন কিনা, কিন্তু ভোট দিতে পারেননি। নিজের ভোটটা নিজে দিতে পারেন। এক্স্যাক্টলি সেরকম অনেকে আছেন ভোটার ছিলেন কিন্তু ভোট দিতে পারেননি, আবার অনেকে এবার প্রথমবার ভোটার হিসেবে যাবেন। তো যে আমেজটুকু, যে উৎসবমুখর পরিবেশটুকু হওয়ার কথা ছিল অতটুকু নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে আমরা ঢাকা শহরে বসে কিন্তু এই আমেজটা বুঝতে পারবো না। আপনি গ্রামে গঞ্জে যান, নির্বাচনের একটা হাওয়া কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, এবং অনেক জায়গায় নির্বাচন কমিশনকে কিন্তু শোকজ করতে হয়েছে যে প্রার্থীরা নির্বাচন আচরণ ভঙ্গ করছেন। কোন আচরণটা? সেটি হচ্ছে প্রতীক বরাদ্দের আগে কিন্তু ক্যাম্পেইন করার কোনো সুযোগ নেই, কিন্তু এই ক্যাম্পেইন কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। সেই দিক থেকে গ্রামেগঞ্জে কিন্তু নির্বাচনের একটা আবহ সৃষ্টি হয়েছে, আর মন মানসিকতারও তো আমাদের পরিবর্তন হয়েছে। আগে যেমন আজকাল শুনতে পাই, জানি না সত্য মিথ্যা কতটুকু, যে বিকাশ নম্বর কোনো একটি দলের প্রার্থীরা তাদের যে কর্মী বাহিনী তারা নির্বাচনের ভোটারদের কাছ থেকে ভোটার নাম্বার এবং মোবাইল নম্বর নিচ্ছেন, শোনা যাচ্ছে বিকাশে টাকা পাঠাবেন। তো এই জিনিসগুলা আমরা যেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, আবার যদি সেই একই জায়গায় পৌঁছে যাই,
এটা আমাদের প্রত্যাশিত ছিল না এবং এটা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু একইভাবে আমাদের লোকজন নির্বিঘ্নে ভোটারের কাছে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, সবার সাথে পরিচিত হবেন এবং তারপর ভোটারদের উপরে ছেড়ে দিতে হবে তারা কাকে চায়, তাদের সেবা। আমরা তো বলি রাজনীতি মানে একটি সেবা এবং জনগণের পক্ষে কাজ করার কথা বলি। সেক্ষেত্রে আমি আমার যে এজেন্ডা সেগুলা আমি বলবো মানুষের কাছে, আমার পরিচয় দেব এবং মানুষকে ছেড়ে দেব তারা তাদের পছন্দের লোককে যেন ভোটটা দিতে পারে। তার মানে স্যার আপনি আমেজ পাচ্ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আগের মতো সেই উদ্দীপনা বা উৎসাহটা আসলে নেই। কিন্তু কোনো কোনো দল তো আমেজই পাচ্ছে না নির্বাচনের। এটা আসলে বলা খুবই এটা যার যার দৃষ্টিকোণ থেকে বলবেন। রাজনীতি এটা এখানেও কিন্তু রাজনীতি রয়েছে। আগের মতো হবে না, কারণ একটি বৃহৎ দল নির্বাচনের বাইরে রয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আওয়ামী লীগ, এদেশে অনেক লোক আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তারা এখন নির্বাচনের বাইরে। সুতরাং আগের মতো যদি আপনি বলেন সে আমেজ এখন পাবেন না, এটা ঠিক। নির্বাচনের বাইরে আওয়ামী লীগ, কিন্তু ভোটাররা তো আছেন। জি, ওই ভোটাররা আছেন, কিন্তু তাদের নিজের দল দাঁড়ালে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতেন কিংবা নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করতেন, সেই সুযোগ তো তাদের নেই। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে যেমনটি বলছিলেন যে একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করছে না দেখে এটাও একটা কারণ যে নির্বাচনী আমেজ নেই? কোট আনকোট যে আমেজ কথা বলছেন অতীতের আমেজের মতো সেটা নাই, সেটা না। কিন্তু ভোটাররা কিন্তু ঠিকই আছেন, চুপচাপ বসে আছেন, তারা তাদের ভোটটুকু ঠিক মতোই দেবেন। বাংলাদেশের মানুষকে এতটা বোকা ভাগাবার কোনো কারণ নেই। ওরা সব কিছুই বুঝেন, রাজনীতিবিদ আমাদের চেয়েও ভালো বুঝেন, দেশের হালচালও ভালো বুঝেন, কারা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, যে কারা এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে, যা কাদের অভিজ্ঞতা রয়েছে, এগুলো কিন্তু ওরা বিবেচনা করে ভোট দেওয়ার সময়। আচ্ছা, মিস হুমায়রা একটি কথা বলছিলেন যে আপনাদের এক্স এনসিপি, যদি বলি, এনসিপিতে ছিলেন এক সময় তাসনিম জারা, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং সে প্রতীক বরাদ্দ প্রতীক পেয়েছেন, ফুটবল প্রতীক। এই জিনিসটাকে আপনার মনে হয় যে আপনাদের এই যে একটি বড় অংশ এনসিপি থেকে সরে যাওয়া জোট গঠনের কারণে, এটা কি আপনাদের দল গঠনে বা নির্বাচনে অংশগ্রহণে এটাতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? এইটা ব্যক্তিগতভাবে আমার অনুভূতি হচ্ছে, আমার সহযোদ্ধা যেই 2জন চলেই গিয়েছেন আর আরও 12-13 জন পদত্যাগপত্র জমা দিয়েছে, তাদের সাথে এখনো কথা চলছে, তাদের এখনো পদত্যাগপত্রটা গৃহীত হয় নাই। তবে ধরেন এই যে তাদেরকে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হলো, এই যে আমরা নির্বাচনী ঐক্যমত করার কারণে, এইটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। ধরেন একটা দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকলে কেউ দ্বিমত করবে, কেউ সপক্ষে মত দিবে, এটাই তো স্বাভাবিক না? কিন্তু রাজনীতিটা তো অনেক লম্বা পথ, এই সংগ্রামটাও অনেক লম্বা পথে। ভাঙনের মধ্যে দিয়ে এটা তো একটা ভাঙন দলের জন্য। হ্যাঁ, তো ধরেন আমাদের দলটা এই সময়টুকুতে যতটুকুই গঠিত হয়েছে, তার মধ্যে যে কয়জন বেরিয়ে গেছে তাদের সংখ্যাটা খুব বেশি না, কিন্তু তারা আমাদের জন্য আমাদের সহযোদ্ধা, তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, আত্মার সম্পর্কটা অবশ্যই অনেক গভীর। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আশা করব যে তারা ফিরে আসবে। হ্যাঁ, নির্বাচনী মাঠে এতে কোনো প্রভাব পড়বে কিনা সেইটা যদি আপনি প্রশ্ন করেন, সেটা নিয়ে আমি বলবো যে আমাদের যে দলের দায়িত্বশীল যারা আছেন, এবং আমরা যেহেতু তারা তাদের অবস্থানে আছেন, এবং যেহেতু আমরা গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্তটা নিয়েছি, এর কারণে মানুষের মধ্যে ক্ষোভ হওয়ার কোনো কারণ নেই। তবে প্রেফারেন্স মানুষের থাকতে পারে। কীরকম? ধরেন কেউ বিএনপিকে পছন্দ করে, আমরা যদি বিএনপি অ্যালায়েন্সে যেতাম, তাহলে সাধারণ মানুষের মধ্যে যারা বিএনপি মনা তারা হয়তো খুশি হতো। ধরেন যারা জামাত পছন্দ করে এখন হয়তো তারা খুশি হচ্ছে। এখন আবার যারা বামপন্থী ঘরানার আছেন, তারা হয়তো কারোর সাথে জোটে না গেলে খুশি হতেন, বা ওনারা যাদের সাথে জোটে গিয়েছেন তাদের সাথে জোটে গেলে খুশি হতেন, বা আমরা শুধু যদি বাম ঘরে। এখন আমরা তো একটা মধ্যপন্থার রাজনীতি করতে এসেছি, আমাদের রাজনীতিটা দাঁড় করাতে, এবং আমাদের যে মধ্যপন্থার দাঁড় করাতে এটাতে আপনাদের মনে হচ্ছে যে কোনো একটি বড় দলের সাথে জোট করলে হয়তো। এই মুহূর্তে এত স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের স্বতন্ত্রভাবে এককভাবে নির্বাচন করার সেই সুযোগটা আসলে ছিল না। এই কারণেই আমরা কোনো না কোনো অ্যালায়েন্সের সাথে আমাদেরকে যেতে হয়েছে। যেটা আমরা অ্যালায়েন্সের সাথে গিয়েছি সেটা অ্যাবসলিউটলি একটা প্রো রিফর্ম অ্যালায়েন্স, এবং একটা ওয়েলফেয়ার স্টেট করার উদ্দেশ্যে দুর্নীতি বিরোধী এবং আগ্রাসন বিরোধী একটা ওয়েলফেয়ার স্টেট সংস্কারপন্থী একটা জোট আমরা গঠন করেছি, এবং মানুষ সেটা সাদরে গ্রহণও করেছে, এবং আমরা মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি,
মানুষ এতে খুশি। আপনি একটা প্রশ্ন একটু আগে করেছিলেন যে নির্বাচনী আমেজটা নাই কেন। এই যে নির্বাচনী আচরণবিধি, এই আচরণবিধিতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আগে অনেক আমেজ মনে হতো কেন জানেন, সারা সব জায়গায় দেয়ালে দেয়ালে পোস্টার ব্যানার এগুলো থাকতো, এখন কিন্তু এটা একদম নিষিদ্ধ করে এটা দিয়েছে। হয়তো কাল থেকে হতে পারে, যেহেতু কাল থেকে পোস্টার একদম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ শুরু হবে না অন্যান্য কিছু। হ্যাঁ, ধরেন আপনার যখন পোস্টার অ্যাবসলিউটলি নিষিদ্ধ হয়, পোস্টার ব্যানার এবং সব কিছু যখন আপনি ঠিক কয়টা বিলবোর্ড বানাইতে পারবেন সেইটাও লিমিটেড, সেটা লিফলেটের সাইজটা কি হবে সেইটাও লিমিটেড, কালারফুল হবে নাকি কালারলেস হবে সেইটাও লিমিটেড। ধরেন আপনাকে যখন এতটা রেস্ট্রিক্ট করে দেয়, এতটা রেস্ট্রিকশন কিন্তু আগে ছিল না। তখন মানুষ আবার এই যে ধরেন শুরু থেকেই নির্বাচন কমিশনের অনেক 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 ওই যে ধরেন তাদের সিদ্ধান্তের জায়গা থেকে তারা কাউকে প্রেফারেন্স দিয়েছে, এই বিষয়ে অনেক অভিযোগ নির্বাচন কমিশনের ব্যাপারে আছে। বাট কিছু কিছু কাজ তারা ভালোও করেছে। যে ধরেন শুরুতেই প্রথম আমরা দেখলাম চিটংয়ে বিএনপির একজন প্রার্থীকে তারা জরিমানা করেছে। সেদিন দেখলাম রুবিন আপাকেও তারা জরিমানা করেছে নির্বাচন কমিশনের যারা ম্যাজিস্ট্রেট ছিলেন। তো ধরেন বিভিন্ন জায়গায় আমাদেরকেও তো গণভোটের প্রচারণা করেছি বলে শোকজ করেছি, সেটার উত্তর আমরা দিয়েছি। এইটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ছিল না, কারণ আমরা ওখানে আমাদের কোনো প্রতীকও দেই নাই, কোনো আমাদের নিজেদের মার্কায় বা আমাদের প্রার্থীর পক্ষেও ভোট চাই নাই। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ চেয়েছি। এখন আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়, যেটা নিয়ে মানুষ ফোকাস করেছে এই কটা দিন ক্যাম্পেইনের পারমিশন পাওয়ার আগ পর্যন্ত, সেটা হচ্ছে গণভোট নিয়ে মানুষের দুয়ারে গিয়েছে। এবং গণভোটের দুয়ারে গিয়ে শুধু হ্যাঁ আর না দিন এই কথাটা বললে আসলে চলবে না। আবার কিছু কিছু দল বিভ্রান্তমূলক কথা বলছে যে দুইটা প্রশ্নে একমত হইলা, তিনটা হইলা, একটা হইলা না, তাহলে সবটাতে হ্যাঁ দেওয়ার সুযোগ নেই, তুমি না দিবা। এটা খুব ভুল ধারণা জানেন। প্রথম তিনটা প্রশ্নের সামারিটা হচ্ছে লাস্ট প্রশ্নটা। আর প্রথম তিনটা প্রশ্নের কি আছে জানেন, এটা একটু বলতে চাই, সুযোগ পেলেই বলতে চাই, মানুষকে বোঝানোর জন্য, শুধু ওই সুযোগটুকুর জন্য যে মানুষ যাতে জানে যে এটা কি আছে প্রস্তাবে। সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল যে বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামোগুলো আছে, যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেটা সরকার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো তাদের নিজস্ব যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং লজ, রুলস অ্যান্ড রেগুলেশনস সেই অনুযায়ী পরিচালিত হবে। ধরেন আজকে যদি পুলিশ প্রশাসন ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতো, তাহলে সরকারের নির্দেশে তারা সংবিধানকে লঙ্ঘন করে এতগুলো ছেলে মেয়েকে গুলি করে হত্যা করতো না। কারণ সংবিধান কি পারমিট করে জানেন? সংবিধান পারমিট করে কোথাও যদি রায়ট হয়, এটা তো রায়ট ছিল না, ন্যায্য দাবিতে আন্দোলন ছিল, তারপর ধরেন রায়ট আপনি যদি এটাকে বলতে চান, সেইখানেও আপনি রিজনেবল ফোর্স ইউজ করতে পারবেন, কিন্তু কাউকে গুলি করা কিন্তু কোনোভাবেই রিজনেবল ফোর্স না। আজকে যদি পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ যদি স্বাধীন থাকতো, এই সরকারের যদি প্রভাব মুক্ত থাকতো, তাহলে কিন্তু মানুষকে এইভাবে নিজের সন্তানদেরকে হারাইতে হতো না, এতগুলো মানুষ পঙ্গু হইতো না। আবার দেখেন ধরেন দুদকের যেই কর্মকর্তারা, তাদেরকে নিয়োগ হয় প্রধানমন্ত্রীর দ্বারা বা রাষ্ট্রপতির দ্বারা। ধরেন এই সিস্টেমটা চেঞ্জ হইতে হবে কেন? কারণ তাদের যদি প্রভাব থাকে তাহলে তারা নিজ পছন্দের মানুষকেই ওখানে বসিয়ে দেন, দিয়ে তারপরে ধরেন একটা সরকারি কেউ, একটা সরকারের যেই দলটা সরকার গঠন করে, সেই দলের কোনো এমপি মন্ত্রী যদি অনিয়ম করে, দুদক কি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে? পারবে না তো। ইনফ্লুয়েন্স এবং তার তো নিজস্ব লোক, বায়াস থাকবে। আমরা কোর্টেও দেখছি যে যেই দলের নিয়োগপ্রাপ্ত জাস্টিস, আমরা পূর্বে এটাও শুনেছি যে জাস্টিসরা নিজ মুখে বলছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই যে ধরেন যেই দল তাদের নিয়োগ দেয়, রেফার করে, রেকমেন্ড করে, তাদের প্রতি যে তাদের আনুগত্য, এইটা তো হওয়া উচিত না। বাংলাদেশের মানুষের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেলে মানুষ এই স্বাধীনভাবে প্রত্যেকটা প্রশাসনিক কাঠামোকে স্বাধীন যদি পাবে। গণভোট নিয়ে কথা বলছিলেন আপনি, যে প্রচারণা বিষয়টা, হ্যাঁ ভোট না ভোট, আমি স্যার কাছে একটু আসতে চাই। এটা নিয়ে অনেক জনমত আছে গণভোটের ব্যাপারে, অনেকে এটা সম্পর্কে অবগত না আসলে সত্যিকার অর্থে। এবং গণভোট নিয়ে বেশিরভাগভাবেই দেখা যাচ্ছে, বেশিরভাগ রাজনৈতিক দল বলেন, প্রার্থীরা বলেন, হ্যাঁতে ভোট দিন, এই দিকে আগানোর যে বিষয়টা, হ্যাঁ নার দিকে যেটা বলছিলেন। কিন্তু প্রচারণা, অ্যাকচুয়ালি গণভোটটা কি, সেটা নিয়ে কিন্তু প্রচারণা আসলে হয়নি। এটা কিভাবে দেখেন যে প্রচারণার থেকে হ্যাঁতে ভোট দিন বেশি, এটা কি বেশি ফোকাস করা হলো? আপনার এই প্রশ্নের উত্তর আমি একটা ঘটনা দিয়েই বুঝিয়ে দিতে পারবো। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার সহ আলোচক উনি চারোটাই বলতে পারবেন, আমি কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, কারণ
আমি তো পড়েছি এবং এটার প্রচারণাটা ওভাবে ব্যর্থতা হচ্ছে কি না। স্যার উনি আপনার হওয়া উচিত এখন ছিল। আপনি চিন্তা করেন যে আমি হা দেন এই প্রচারণাটা কিন্তু হচ্ছে, কিন্তু এই হা যে আমি কিসের উপর দিচ্ছি, 4টা পয়েন্ট উনি বললেন, এই 4টা পয়েন্ট বাংলাদেশের কজন ভোটার জানে? তা আমার উচিত ছিল অনেক আগে থেকে তো এটা রেডি করা আছে, সবাইকে জানানো যে তোমরা এই হা ভোট দিচ্ছ। আমি খুশি হতাম এনসিপি যদি আজকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বরং তো এই দায়িত্বটা পালন করতেন যে হ্যাঁ হলে এটা হবে, সংস্কার হবে, কি কি বিষয়ে সংস্কার হবে, তাহলে অনেক বেশি জাতি উপকৃত হতো। এনসিপি তো মাত্র একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমরা চাই তাদের কাছে, আমাদের প্রত্যাশা হচ্ছে তরুণদের কাছে। এনসিপি তো মূলত তরুণদের সংগঠন, স্যার, অনেকে আমরা শুধু তরুণদের। 30টা আসনে নির্বাচন করছি আর 270টা আসনে আমরা গণভোটের ক্যাম্পেইনের জন্য অ্যাম্বাসেডর দিচ্ছি। very good, আপনার যে very good. প্রত্যাশাটা, এটা আমরা সারা বাংলাদেশে 270টা আসনে গণভোটের প্রস্তাবনাগুলো মানুষকে কাছে নিয়ে যাওয়া, কিন্তু একটা বোঝানোর জিনিস আমাকে, দায়িত্বটা একটা জিনিস, হাতে এটা নিয়েছি। আমি যদি এনসিপির নীতি নির্ধারক পর্যায়ে থাকতাম, আমি চিন্তা করতাম কোন একটা জোটে যাওয়া মানে আমি কিন্তু শুধুমাত্র এটা নির্বাচনী জোট না, আদর্শিক জোটও এটাকে মানুষ বুঝে। কারণ নির্বাচনী জোট হলে তাহলে তো যাদের বিজয়ের সম্ভাবনা বেশি আমি সেই দলেই যেতাম, সেই জোটেই যেতাম। এখানে মানুষ বুঝে যে একটা একটা আদর্শিক মিল থাকার কারণে আজকে এনসিপি একটি জোটের সাথে গিয়েছে, একটি দলের সাথে গিয়েছে। মানুষ কিন্তু তখন এনসিপিকে আগে যেভাবে এনসিপি হিসাবে দেখতো, জুলাইয়ে আন্দোলনের সংস্কারবাদী হিসাবে দেখতো, এই জোটে যাওয়ার পরে কিন্তু মানুষের মনোভাব কিন্তু চেঞ্জ হয়েছে, এটা স্বীকার করতেই হবে। সুতরাং এনিহাও যে হানার ব্যাপারে যেটা বললাম, আপনি কেবল যদি বলেন এখন তো সরকারের পক্ষ থেকে এবং এনসিপি, আমার সহ আলোচক বললেন যে এনসিপিও সেই প্রচারণা চালাচ্ছেন, কিন্তু মানুষ কয়জন জানে আমি এখন প্রশ্ন করব। তার মানে স্যার আপনার কাছে এটাই মনে হচ্ছে মোটা দাগে যে প্রচারণার থেকে হ্যাঁতে ভোট দেন এটা বেশি এবং এটা সব রাজনৈতিক দিচ্ছি, এটা এটা না, কিন্তু খুব বেশি এবং হচ্ছে। এটা শুধু অন্তর্বর্তী সরকারকেই আপনি ব্যর্থতা বলছেন নাকি রাজনৈতিক দলগুলোরও আসলে উচিত ছিল যে গণভোট কি এটা নিয়ে প্রচারণা চালানো? এখানেও অনেকগুলো কথা চলে আসবে। মূল দায়িত্ব ছিল কিন্তু সরকারের এবং যে সমস্ত সংগঠন, রাজনৈতিক সংগঠন, এনসিপি তো ওনারা বলেছেন ওনারা প্রচারণা চালাচ্ছেন, অন্য যে সংগঠনগুলো এই হাঁয়ের পক্ষে জোরালো ভূমিকা রাখছেন তাদের উচিত ছিল এটা গণভোট কি আসলে সেটা। আচ্ছা, একটি বিষয়টা আমরা অনেকটাই শেষ মুহূর্তে চলে এসেছি, তারপরে জানার জন্য আমরা বেশ কিছু ঘটনা আমাদের নজরে আসছে এখনো। সামনে নির্বাচন, মোসাব্বির হত্যাকাণ্ড হলো, হাদি হত্যাকাণ্ড, কালকে র্যাবের একজন সদস্যকে মেরে ফেলা হয়েছে, মিরপুরে কালকে বেশ মারামারি হয়েছে প্রার্থীদের মধ্যে। এই যে নির্বাচনের আগে একটা অরাজকতা সৃষ্টি বা অরাজকতা ঘটছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা মনে হয় শক্তিশালী এই জিনিসগুলো মোকাবেলা করার জন্য? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট শক্তিশালী, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কতটা নিজকে ইনভলভ করব। আর এই মারামারিগুলো কেন হচ্ছে, এটা দুটো থিওরি আছে। একটা থিওরি হচ্ছে কেউ চাচ্ছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনটাকে বানচাল করা। অনেকে এখনও মনে করেন যে নির্বাচন আদৌ হবে কিনা। একটু আগে তিনি প্রশ্ন তুলেছিলেন যে অনেকের মনের সংশয় ছিল, যেহেতু আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না আমরা নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। কিন্তু অনেকের মনে, আপনি সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করেন, তারা এখনও বলেন নির্বাচন হচ্ছে তো, এই প্রশ্নটা কিন্তু তারা করেন। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবেই হবে। আর এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এটার শুধুমাত্র যে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা ছাড়াও কিন্তু একটা স্টেক হোল্ডার রয়েছে দেশে, যারা চাচ্ছেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা তো অবশ্যই করে। তো এই ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে, রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে হবে, তাদেরকে কেউ যেন ব্যবহার করে এই নির্বাচনটাকে বানচাল করতে না পারে। একটি বিষয় একেবারে না বললেই না, খুবই ছোট্ট করে যদি আমি স্যারের কাছেই প্রথমে আসছি, সময় থাকলে আমি আপুর কাছে আরেকবার আসবো। গতকাল প্রত্যাহারের তো শেষ দিন ছিল, আজ যেহেতু প্রতীক বরাদ্দ, বিএনপির বিভিন্ন আসনে, বিভিন্ন জায়গায় 50টি আসনে প্রায় 92 জন বিদ্রোহী প্রার্থী। এটা কি বিএনপির জন্য মনে করেন একটা চ্যালেঞ্জ? এদের সাথে এই লড়াইটা কত? আমি চ্যালেঞ্জ বলবো না, এটা একটা অস্বস্তিকর পরিস্থিতি তো অবশ্যই, কিন্তু বড় দলগুলোতে এরকম ছোটখাটো দু একজন বিদ্রোহী প্রার্থী থাকে, কিছু যায় আসে না। বিএনপি বলেন এবং অন্য এখন এই মুহূর্তে যারা নির্বাচন করছে তাদের মধ্যে তুলনামূলকভাবে বিএনপি একটি বৃহত্তম দল, এবং তাদের মধ্যে এরকম দু একজন বিদ্রোহী প্রার্থী আমার মনে হয় না সাংগঠনিকভাবে খুব বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি ছোট্ট করে একদম শেষে হুমায়রা আপুর কাছে আসছি। একটি নতুন দল হিসেবে আপনারা আত্মপ্রকাশ করেছেন, এতদিন ভোট দেখেছেন, এখন ভোট দিবেন, অংশগ্রহণ করছেন নির্বাচনে, বিশাল বড় ব্যাপার, শুভকামনা।
আপনাকে যদি জিজ্ঞেস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতটা তৎপর আসলে সবকিছু মোকাবেলা করার জন্য, কি মনে হয়? আচ্ছা দেখেন, অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনী একটা রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে তারা যেই ম্যাসাকার চালিয়েছে তাদের প্রতি মানুষ কিন্তু প্রচণ্ড রেইজ ছিল, তাই না? এর পরবর্তীতে থানাগুলোতে আক্রমণ হওয়া এবং অস্ত্র লুট হওয়া এই ধরনের ঘটনা তো ঘটেছে, এবং সেই অস্ত্রগুলো পুনরুদ্ধার করা, পুলিশ সংস্কার করা, নির্বাচন কমিশন সংস্কার করা, সেইগুলো না করেই তড়িঘড়ি করে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করে নির্বাচন আয়োজন করা হচ্ছে। এবং নির্বাচন কমিশন কিন্তু সম্পূর্ণ রেডি, এটা সত্যি না। নির্বাচন কমিশনের অনেক জায়গায় আজকে সকালবেলা এক কমিশনারকে একটা কথা জিজ্ঞেস করাতে উনি বলছিলেন, আমি যে এলাকায় গিয়েছিলাম, উনি বলছিলেন যে রিটার্নিং অফিসার, উনি বলছিলেন যে দলীয় প্রধানদের জন্য কিছু এক্সকিউজ আছে বা ওনাদের জন্য কিছু চিন্তা করা হয়েছে প্রচারণার বিষয়ে। তো কি সেটা আবার উনি স্পষ্ট করলেন না। কারণ কি, গতকালকে আচরণবিধি লঙ্ঘন করে একটি রাজনৈতিক দলের প্রধান উনি একটা শোক সভায় উনি একটা এলাকায় মানুষজনকে ফ্ল্যাট করে দিবেন এবং ওনাদেরকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা নির্বাচনী আচরণবিধির আবার লঙ্ঘন। দেখলাম যে কাল আরেকটি সভায় জামায়াতের আমির বলছেন, আমি নাম ধরেই বলছেন যে বেকার ভাতা দিবেন, নারীদের শিক্ষা মুক্ত, মানে এটা ওনাদের পলিসি বলেছেন। জামাতের যেটা বলছেন সেটা হচ্ছে জামাত কিন্তু জামাতের পলিসি আলোচনা করেছেন, বিএনপিও তো বিএনপির 31 দফা আলোচনা করেছেন। কিন্তু অনুষ্ঠানটা যদি ভুল না বলি পলিসি ছিল, কিন্তু বলেছেন আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব। তার মানে সমস্যাটা যেখানে হচ্ছে সেখানে যেটা হচ্ছে, ধরেন কিছু জায়গায় শব্দগত ইস্যুর কারণে আপনি এটা, আমি মনে করি না যে যিনি এই কথাটা বলেছেন এটা ওনার নিজের মানে ইচ্ছা থেকে বা এইভাবে উনি করেছেন। ওনাকে হয়তো কেউ বলেছেন এই প্রতিশ্রুতিটা দিলে হয়তো ওনার জন্য ভোটের আসনে ভালো হবে। আমি যেটা সমস্যা যেটা হয়েছে, এইটা তো আর এখন এটা প্রশ্ন তোলার বিষয় না, যেহেতু আগামীকালকে থেকে ক্যাম্পেইনিং এর জন্য আপনার ফুল ফ্লেজেড রাইট থাকছেই। যেটা মূল সমস্যা, স্যার আমি একটু শেষ সময় তো একটু শেষ করে নিই দয়া করে। যেটা মূল সমস্যা সেটা হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো যে কমিটমেন্টগুলো করছে, ধরেন আমরাও যে কমিটমেন্টগুলো করছি সেই কমিটমেন্টগুলো আমরা রাখবো কিনা সেইটার প্রমাণ কিন্তু এখন মাঠে হচ্ছে। ধরেন নারীর প্রতি সহিংসতা বন্ধ করার কথা আপনারা যারাই বলছেন, তারা কি এই যে ধরেন কালকে মিরপুরের যেই ঘটনাটা হলো, স্যারও বলেছিলেন যে নারীরা বাড়ি বাড়ি গিয়ে ফোন নাম্বার চাচ্ছে, বিকাশ দিবে, বিকাশ দিয়েছে এরকম কোনো প্রমাণ আমাদেরকে একটু দেখিয়েন, কারণ আমরা তো অ্যালায়েন্সে গিয়েছে, আমাদের নলেজে থাকার দরকার আছে। ওনারা হয়তো ভোটার আইডির ডিটেলসটা চেয়েছেন, কারণ আপনার যে ভোটার নাম্বারটা সেটার সাথে আপনার কিন্তু আপনার ন্যাশনাল আইডি নাম্বারের সাথে ভোটার নাম্বারটা মিলাতে হয়, এটা কিন্তু ইয়ে থেকে দিয়ে দেয়া হয় না, মানে ধরেন আপনার সবার কাছে থাকে না। এইটা নির্বাচন কমিশন থেকে যেটা দেয়া হয় সেটা আবার এনআইডির সাথে মিলাইতে হয়। এখন ওনারা যদি এটা চেয়ে ভুল করে থাকেন, তারকে আপনার আচরণটা কিরকম হওয়া উচিত, বলা উচিত যে আপনারা এটা করতে পারবেন না, সেটা নির্বাচন কমিশনে অভিযোগ দেন, বা আইন শৃঙ্খলা ভঙ্গ করলে সেখানে অভিযোগ দেন। একজন নারীকে আপনি বন্দি করে রাখছেন, যে তারা এত মানে শঙ্কাময় পরিস্থিতি হলো যে তারা ওই বাড়ি থেকে পালিয়ে বেরোলো। তারা কি ওখানে ডাকাতি করতে গিয়েছিল? এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হলো। এই যে পরিস্থিতি, ধরেন আমি কাউকেই অন্যায় করেছে বা না করেছে এটা বলছি না, আমি বলছি যে এই যে রাজনৈতিক শিষ্টাচার এই মুহূর্তে সেটা খুব প্রয়োজন, কারণ মানুষ কিন্তু হিসেব করছে। আমি স্যারের কাছে একদম শেষ সময় 30 সেকেন্ড স্যারের সাথে আমি একদম একমত যে শিষ্টাচার এই শব্দটা আমাদের মনে রাখা উচিত সবাইরই। আমি নির্বাচনে দাঁড়িয়ে আমার নিজের কি গুণ বা কি করবো এটা না বলে, যখন আরেকজনকে 2 পয়সার 2 দিনের কমিশনার বলি, 2 টাকার কমিশনার বলি, এগুলো আসলে আমরা তরুণদের কাছ থেকে অন্তত দেখতে চাই না। আমরা যারা বৃদ্ধ হয়ে গেছে অনেক দিনের, আমরা তো পচে গিয়েছি, কিন্তু তরুণরা যদি এই কথাগুলো বলেন, ওরা শিখবে, সময়ের সাথে শিখবে ইনশাআল্লাহ। তবে ইট ইজ টু আর্লি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমাদের দুজন অতিথিকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যে যেখান থেকেই দেখছিলেন সংলাপ প্রতিদিন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও আগামী পর্বে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।